গল্পটিকে শেষ পর্যন্ত মন দিয়ে শুনবেন এবং শেষে আপনার একটি মতামত কমেন্টে লিখে যাবেন। দেখতে ভীষণ সুন্দর ছিল বলেই মেয়েটিকে নিজের বাড়ির বউ বানিয়ে নিয়ে এসেছিলাম। 3 বছর পরে জানতে পারি সেই মেয়েটি মানুষ নয়, সে তো একটি। আমার সঙ্গে ঘটে যাওয়া এই ঘটনা শুনলে আপনাদেরও আত্মা কেঁপে উঠবে। 1965 সালের সত্যি ঘটনা। আমি দক্ষিণ দিনাজপুরের একটি ছোট্ট গ্রামে থাকি। আমার নাম হায়দার আলী। আমি খুব গরিব পরিবারে জন্মগ্রহণ করেছিলাম। বাবা কখনো মাছ ধরে মাছ বিক্রি করতো, আবার কখনো অল্প স্বল্প মুদির জিনিস কিনে গ্রামে ছোট করে দোকান খুলে বসতো। খুব কষ্ট করেই সংসার চলতো। আমরা 3 ভাই ছিলাম, আমি তার মধ্যে ছোট ছিলাম। 1965 সালের সত্যি ঘটনা, বুঝতেই তো পারছেন। তখনকার যুগের সঙ্গে এখনকার যুগের অনেক পার্থক্য। যেমন তখন ইলেকট্রিসিটি ছিল না, সোশ্যাল মিডিয়া বলে কিছুই ছিল না। আমার সঙ্গে যা হয়েছিল সেই সময় সোশ্যাল মিডিয়ার যুগ হলে গোটা বিশ্বে এই ঘটনাটি ছড়িয়ে যেত। অজান্তে একটি মানুষ সাপের সঙ্গে সংসার করেছিলাম। আমি আমার বাবা যখন মাছ ধরতো তখন বাবার সঙ্গে কখনো বা বড়দাও যেত, কখনো বা আমিও যেতাম। আমার মেজদা এসব কাজ করতে পছন্দ করতো না, তাই সে বাবার কোনো সাহায্য করতো না। আমি তখন ছোট ছিলাম, কিন্তু খুব বেশি ছোটও নয়। আমার বয়স তখন 8 বছর। একদিন সন্ধেবেলায় মাছ ধরে আমি আর বাবা বাড়ি ফিরছিলাম। আমরা যে পুকুরে মাছ ধরতাম সেই পুকুরে অনেক মাছ থাকতো। এখনকার যুগে যেমন প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা মানুষের অধীনে থাকে, কেউ কারোর জায়গায় পা পর্যন্ত ফেলতে পারে না। কিন্তু সেই সময় জমি জায়গার প্রতি মানুষ যত না বেশি দখলদারি করত, বেশিরভাগ জমি জায়গা সরকারের অধীনেই থাকতো। তাই ওই জায়গাগুলো মানুষ নিজের প্রয়োজন হিসেবে ব্যবহার করতে পারত। ওই পুকুরটিও ঠিক বিশাল বড় ছিল। এই পুকুরে শুধু আমরা নয়, অনেকেই মাছ ধরতো। এটা নির্দিষ্ট কারো পুকুর ছিল না। সেদিন সন্ধেবেলায় মাছ ধরার পরে বাবা আর আমি বাড়ি ফিরছিলাম। তারপর গ্রামে ঢুকতেই দেখি আমাদের বাড়ির পাশে অনেক লোক জমা হয়েছে। গ্রামে ঢোকার আগে দেখি অনেক লোক চিৎকার চেঁচামেচি করছে। আমি ও বাবা শুনতে পেয়েছিলাম। বাবা তখন আমাকে বলে, হায়দার তাড়াতাড়ি পা চালা, বোধহয় কিছু একটা গন্ডগোল হয়েছে। তখনকার যুগের পর যুগ, টর্চ লাইট বলতে কিছুই ছিল না। মানুষ তখন হারিকেন লণ্ঠন ব্যবহার করত। সন্ধেবেলায় মাছ ধরার পরে আমাদের খুব বেশি দেরি হয়ে গেছিল। আমরা লণ্ঠনে দাঁড়িয়ে তাড়াতাড়ি বাড়ির দিকে ফিরছিলাম। সেদিন গ্রামে ঢুকে বাড়ির সামনে দেখি অনেক লোক চিৎকার চেঁচামেচি করছে। আমাদের বাড়ির পাশে একটা চাচি থাকতো। সেই চাচির স্বামী প্রায় 3 বছর আগে মারা গিয়েছিল। ওই চাচির কোনো বাচ্চা ছিল না। সেদিন গ্রামে ঢুকে দেখি পাড়ার সব লোক ওই চাচির বাড়ির দরজায় বাড়ি মারছে এবং বলছে, বাড়ি থেকে বের হয়ে যা, নইলে দরজা ভেঙে তোকে বের করব। আমার বাবা তখন মাকে জিজ্ঞেস করে, কি হয়েছে? মা তখন বলে, চাচির বাড়ি থেকে একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে। নবজাতক শিশু যখন কাঁদে সেরকম কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে চাচির ঘর থেকে। এই কথাটা আগুনের মতো গ্রামে ছড়িয়ে গিয়েছিল এবং পাড়ার লোক এখন তাকে গ্রাম থেকে বের করার সিদ্ধান্ত নিয়েছে। সবাই বলছে চাচি নাকি কারোর সঙ্গে অবৈধ সম্পর্ক করে বাচ্চাটাকে জন্ম দিয়েছে। আমি তো সেই সময় খুব বেশি ছোট ছিলাম না, তাই এই জিনিসগুলো একটু হলেও বুঝতে পারতাম। আমি জানতাম যে মেয়েদের পেটে বাচ্চা থাকে তাদের পেট অনেকটা মোটা হয়ে যায়, কিন্তু আমি তো ওই চাচির সঙ্গে রোজই কথা বলতাম, কোনো দিন তার পেট মোটা হতে দেখিনি। তাহলে এই বাচ্চাটা কি করে হলো? পাড়ার লোকের ভয়ে চাচি দরজা খোলেনি। সে ঘর থেকে চিৎকার করে বলেছিল, এই বাচ্চাটা আমার নয়। আমি নিজেও জানি না এই বাচ্চাটা কোথা থেকে এসেছে, কিন্তু পাড়ার লোক তার একটাও কথা বিশ্বাস করেনি। কিন্তু পাড়ার লোক দরজা ভেঙে ঘরের ভিতরে ঢুকে পড়ে এবং চাচিও সেই বাচ্চাটাকে ঘর থেকে বের করে দেয়। আমাদের বাড়ির পাশে যেহেতু চাচির বাড়ি ছিল, তাই আমার বাবা ও মা চাচিকে অনেক সাহায্য করতো। যেহেতু সে একাই ছিল, তার স্বামীও ছিল না, তাই আমার মা তাকে সাহায্য করতো। চাচিকে যখনই সবাই ঘর থেকে বের করে দিতে চাইছিল, চাচি এসে তখন বাচ্চাটাকে পাড়ার লোকের সামনে ঘর থেকে বের করে দেয়। আমার বাবা তখন বাচ্চাটিকে নিজের কোলে নিয়ে নেয় এবং বলে, বাচ্চাটা যখন জন্মগ্রহণ করেই নিয়েছে, এতে বাচ্চার কোনো দোষ নেই। ওরা গরিব, ওরা এখান থেকে কোথায় যাবে, ওরা এখানেই থাকবে। আমার বাবা যখন চাচিকে সাপোর্ট করে, তখন পাড়ার লোক আমার বাবাকে অনেক বাজে কথা বলেছিল এবং বলেছিল, তুমি যদি ওই মহিলাকে সাপোর্ট করো তাহলে তোমাকেও গ্রাম থেকে বের করে দেব। তখনকার যুগে গ্রামে বা কারো বাড়িতে কোনো সমস্যা হলে
হুজুর এসে সেই সমস্যার সমাধান করত। তখন পাড়ার লোক হুজুরকে ডেকে নিয়ে আসে এবং হুজুর যখন বাচ্চাটাকে কোলে নেয় তখন হুজুর অনেকক্ষণ ওই বাচ্চাটার দিকে তাকিয়ে থাকে এবং বলে, এই বাচ্চাটাকে দেখে মনে হয় না যে বাচ্চাটি একদিনের। সাধারণত কোনো বাচ্চা যখন জন্ম হয় তখন সে বাচ্চার মাথায় চুল কম থাকে বা খুব বেশি চোখ খুলে এদিক ওদিক তাকাতে পারে না এবং হাত পাও নাড়ে না, কিন্তু এই বাচ্চাটি অনেক বেশি অ্যাক্টিভ ছিল। একদিনের বাচ্চা বলে মনেই হচ্ছিল না। সে সবার দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছিল এবং মাথা ভর্তি চুল ছিল, হাত পা অনেক বেশি নাড়াচ্ছিল। তাকে দেখে মনে হচ্ছিল 4-5 মাসের বাচ্চা। বাচ্চাটাকে কোলে নেওয়া মাত্রই হুজুর বলে, এই বাচ্চাটাকে আর তার মাকে গ্রাম থেকে না তাড়ালে এই বাচ্চাটা গ্রামের লোকেদের ক্ষতি করে দেবে। এই বাচ্চাটি কোনো সাধারণ বাচ্চা নয়, তাদেরকে আজকে এই গ্রাম থেকে তাড়িয়ে দিতে হবে। জানি না কেন বাচ্চাটাকে দেখে আমার খুব মায়া হচ্ছিল এবং চাচির জন্যও খুব কষ্ট হচ্ছিল, কারণ চাচি আমাকে খুব ভালোবাসতো। চাচির যেহেতু কেউ ছিল না, তাই মাঝে সাঝে চাচার বাড়ি গেলে এটা সেটা খেতে দিত। হুজুরের কথা অনুযায়ী পাড়ার লোক আমার চাচিকে ধরে বেঁধে গ্রাম থেকে বের করে দেয়। চাচি কান্নাকাটি করে হাত জোর করে অনেক রিকোয়েস্ট করেছিল গ্রামের লোককে, অনেকে বোঝানোর চেষ্টা করেছিল যে বাচ্চাটা তার নয়, কিন্তু কেউ চাচির কথা বিশ্বাস করেনি। সবাই তাকে চরিত্রহীন মহিলা বলে গ্রাম থেকে বের করে দেয়। চাচির সঙ্গে যা হয়েছিল খুবই খারাপ হয়েছিল। চাচির সঙ্গে গ্রামের লোক যা করেছিল আমি সব কিছুই দেখেছিলাম। সেগুলো দেখে আমার খুব কষ্ট হয়েছিল, কিন্তু কিছু করার ক্ষমতা আমার ছিল না। আমি তখন খুব ছোট ছিলাম। আমি তখন মাকে বলেছিলাম, মা চাচির সঙ্গে এরকম কেন হলো, চাচিকে কেন গ্রাম থেকে তাড়িয়ে দিল? মা তখন বলেছিল, এতে কেউ কিচ্ছু করতে পারবে না এবং তুইও কিছু করতে পারবি না। হুজুর যেহেতু বলে দিয়েছে তাই গ্রামের লোক সেটাই করেছে, এতে কারো কিচ্ছু করার নেই। যা হওয়ার তা তো হয়েই গেছে। চাচি চলে যাওয়ার পরে চাচির বাড়িটা বাবা ব্যবহার করতে শুরু করে, ধীরে ধীরে নিজের দখলে নিয়ে নেয়। তখন যেহেতু পাকা বাড়ির প্রচলন ছিল না, গ্রামে সবার মাটির বাড়ি ছিল, তাই চাচির বাড়িটা ভেঙে বাবা ভালো ভালো গাছ লাগিয়েছিল। এইভাবে আমাদের 7 বছর কেটে যায়। আমার বয়স তখন 15 বছর। আমি সবে বড় হয়ে উঠেছি। চাচি চলে যাওয়ার পরে আমাদের কিছুদিন মন খারাপ ছিল। তারপর সবাই যে যার কাজে ব্যস্ত হয়ে পড়ে এবং চাচির কথা প্রায় সবাই ভুলেই যায়। পরে বাবা খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু জানতে পারেনি চাচি কোথায় গেছে, তাই বাবাও পরে তার আর কোনো খোঁজ খবর নেননি। তারপর সেই বছর কোরবানি ঈদে গরু ছাগল কেনাকাটার জন্য প্রায় 2-3টা গ্রাম পেরিয়ে একজনের বাড়িতে যায়। সেই বাড়ির মালিক নাকি খুব সস্তায় গরু ছাগল বিক্রি করছিল, তাই বাবা ওই বাড়িতে গিয়েছিল। ওই বাড়িতে গিয়ে যখন বাড়ির মালিককে দেখে তো বাবা অনেক বেশি আশ্চর্য হয়েছিল। বাবার সাথে আমিও ছিলাম। ছোট থেকে বাবা কোথাও গেলে আমিও তার সঙ্গে যেতাম। যে বাড়িতে আমিও বাবা গরু ছাগল কিনতে গিয়েছিলাম সেই বাড়ির মালিক আর কেউ ছিল না, আমার চাচি ছিল। চাচিকে দেখে বাবা তো অনেক বেশি আশ্চর্য হয়েছিল এবং বলেছিল, এটা তোমার বাড়ি? তুমি কি এই বাড়িতে গরু ছাগল বিক্রি করো? চাচি তখন আমাকে ও বাবাকে ঘরের ভিতরে ডাকে। বাবা অনেক বেশি আশ্চর্য হয়ে চাচিকে জিজ্ঞেস করেছিল, তোমার তো টাকা পয়সার অভাব ছিল, তাহলে তুমি এখানে কি করে বাড়ি দিয়েছো এবং গরু ছাগলগুলো কি করে কিনতে পেরেছো? চাচি তখন বলেছিল, আসার সময় আমার বাক্সে কিছু টাকা পয়সা ভরা ছিল, সেগুলো হাতে নিয়েই বেরিয়েছিলাম এবং ফাঁকা জায়গায় বাড়িটা দিয়েছি। আর সেই জমানো টাকা দিয়ে একটা গরু কিনেছিলাম। ওই একটা গরু থেকে আজ এতগুলো করতে পেরেছি। বাবা তখন দুঃখিত হয়ে চেঁচিয়ে বলেছিল, তোমার সঙ্গে যা হয়েছিল খুব খারাপ হয়েছিল। আমি তো অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু গ্রামের লোক তোমাকে তাড়িয়ে দিয়েছিল। আমি কখনোই চাইনি যে তুমি গ্রাম ছেড়ে চলে যাও। চাচি তখন বাবাকে বলে, যা হওয়ার তা তো হয়েই গিয়েছে, আর তো কিচ্ছু করার নেই। তবে আপনি যা নিতে এসেছেন সেটা নিতে পারেন এবং আপনার গরু ছাগলগুলোর বিনিময়ে যা দাম দিতে ইচ্ছে করে আপনি দিতে পারেন। তখন আমার নজর যায় চাচির মেয়ের উপরে। সে তখন ছোট, তার বয়স মোটামুটি 8 থেকে 9 বছর হবে। কি সুন্দর ফুটফুটে চেহারা। যেদিন চাচি আর চাচির মেয়েকে গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছিল সেদিন প্রথম দেখেছিলাম আয়েশাকে। আমিও তখন ছোট ছিলাম। চাচির খোঁজ খবর পেয়ে সবচেয়ে বেশি আনন্দ আমারই হয়েছিল, কারণ প্রথম থেকে আমি চাচিকে ভালোবাসতাম এবং চাচিও নিজের ছেলের মতোই আমাকে ভালোবাসতো। কখনো ভাবতেও পারিনি দ্বিতীয়বার চাচির সঙ্গে এরকমভাবে দেখা হবে। সেদিন চাচির বাড়ি থেকে 2টা খাসি কিনে নিজের বাড়ি চলে আসি। এতদিনে আমাদের বাড়ির আর্থিক অবস্থা আগের থেকে ভালো হয়েছিল। আমার থেকে আমার বড় 2 দাদা ছিল, তারা ইনকাম করতো, তাই আগে থেকে আমাদের অনেক ভালো অবস্থা হয়েছিল। এদিকে চাচিকে দেখার পরে বাবা কখনোই চায়নি চাচি যাতে এখানে ফিরে আসুক,
কারণ চাচির এখানকার জায়গা তো আমার বাবা দখল করে বসেছিল। ওদিকে চাচির খোঁজ খবর পাওয়ার পরে আমি প্রত্যেক দিনই চাচির সঙ্গে দেখা করতে যেতাম এবং চাচির যে মেয়ে তার নাম ছিল আয়েশা। ওখানে গিয়ে আয়েশার সঙ্গে খেলা করতাম। যদিও আমার খেলা করার বয়স ছিল না, তাও আমি তার সঙ্গে কিছুক্ষণ টাইম কাটাতাম। চাচির বাড়িতে গিয়ে অনেক কাজে চাচিকে আমি সাহায্য করতাম। চাচির বাড়ির আশেপাশে অনেক জায়গায় খালি ছিল, সেগুলোতে অনেক শাকসবজি লাগিয়েছিলাম, যেমন লঙ্কা, পালং শাক, মূলো, এই ধরনের শাকসবজিগুলো চাচি নিজে চাষ করে, নিজে ওগুলোকে বাজারে বিক্রি করতে নিয়ে যেত। আমি চাচির বাড়িতে এসে যখন এগুলো দেখেছিলাম তখন চাচির সঙ্গে চাচির কাজে সাহায্য করতে যেতাম। মাঝে মাঝে আমি নিজেও সবজিগুলোকে বাজারে বিক্রি করে দিয়ে আসতাম এবং যা টাকা হতো চাচির হাতে দিয়ে দিতাম। আমি যখন চাচির কাছে আসতাম তখন আমার মা বাবা জানতো যে আমি এই বাড়িতে এসেছি। তারা কিছু বলতো না, কারণ তারাও চাচির জায়গা ভোগ করছিল। ওই জন্য আমাকে বারণ করতো না। আমি তো মাঝে মাঝে চাচির বাড়িতে রাত্রেও থেকে যেতাম। এইভাবেই 4-5 বছর কেটে যায়, কিন্তু চাচি আর আমাদের গ্রামে ফিরে যায়নি। যদিও বা গ্রামের লোক ওই কথাগুলো ভুলে গিয়েছিল। গ্রামের লোকে তো পেশায় ছিল তিলকে তাল করা। সাধারণত শহরের লোকগুলো কেউ কারো ব্যাপারে জানার চেষ্টা করতো না, কারণ তারা সবাই নিজের নিজের কর্মক্ষেত্রে ব্যস্ত থাকতো। কিন্তু গ্রামের লোক একে অপরের ছোটোখাটো কথার সঙ্গে জড়িত থাকতো। তাই কারো বাড়িতে কোনো কিছু হলে সেটা পুরো পাড়ায় উঠে যেত। ওদিকে চাচির মেয়ে আয়েশা বড় হয়ে ওঠে। সে যত বড় হয় দিন দিন তাকে আরও বেশি সুন্দর লাগে দেখতে। আমি তো সবে জোয়ান হয়ে উঠি। আমার বয়স তখন 20 বছর হয়ে গেছে। জানি না কেন যত দিন যাচ্ছিল তত আমি আয়েশাকে অন্য নজরে দেখছিলাম। মানে আমি তাকে পছন্দ করতে লেগেছিলাম। এদিকে চাচির বাড়ির আশেপাশে জায়গাগুলো খালি ছিল, সেখানে আমি আখ চাষ শুরু করি। ওখানে যেহেতু অনেক জায়গা ফাঁকা ছিল এবং সেখানে আখ চাষের সঙ্গে চাচি ও চাচির মেয়েকেও দেখাশোনা করা হতো। এবং ওখানে আমি ছোট্ট একটা কুটির মতো করেছিলাম। ওখানে কুটির করতে বাধ্য হয়েছিলাম, কারণ যখন জানতে পেরেছিলাম রাতের বেলা শিয়াল এসে সব আখগুলোকে নষ্ট করে দেয়, তাই আমি ওখানে একটা ছোট্ট কুটির করেছিলাম এবং রাতের বেলা ওখানে থাকা শুরু করেছিলাম, যাতে আমার আখগুলো নষ্ট করতে না পারে। কারণ চাচির বাড়ির পেছন দিকে ঘন জঙ্গল ছিল, ওই জঙ্গল দিয়ে শিয়ালগুলো আসতো। একদিন রাতের বেলা খাওয়া দাওয়া করে যখন আমি কুঠিরের মধ্যে শুয়ে শুয়ে আসার ব্যাপারে ভাবছিলাম, তখন হঠাৎ করে দেখি জঙ্গলের মধ্যে কেউ একজন যাচ্ছে। আমি তো আশ্চর্য হয়েছিলাম, রাত 2টোর সময় ঘন জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছে। পূর্ণিমা রাতে কোনো মানুষ যদি দূর থেকে হাঁটে তাহলে বোঝা যায় যে ওখানে কেউ আছে। তাই বুঝতে পেরেছিলাম ঘন জঙ্গলের মধ্যে কেউ একজন যাচ্ছে। কিছুক্ষণ পরে তো আমার পায়ের তলা থেকে মাটি সরে যায়, যখন দেখি আয়েশা ওই ঘন জঙ্গল থেকে বেরিয়ে লুকিয়ে লুকিয়ে নিজের ঘরের মধ্যে ঢুকে গেল। সেই দিনই আমার সন্দেহ ছিল সে হয়তো কোনো ছেলের সাথে প্রেম করছে এবং লুকিয়ে ঘন জঙ্গলের মধ্যে তার সঙ্গে দেখা করছে। ওটা দেখে আমার খুব কষ্ট হয়েছিল, কারণ আমি আয়েশাকে ভেতর ভেতর ভালোবাসতে লেগেছিলাম। তার পরের দিন রাতের বেলা আমি আসার অপেক্ষা করছিলাম, কারণ আমার মনে সন্দেহ ছিল যদি সত্যিই সে কোনো ছেলেকে ভালোবাসে তাহলে সে আবার এই রাতে ছেলেটার সঙ্গে জঙ্গলে দেখা করতে যাবে। ঠিক সেদিন রাতে আবার রাত 3টের সময় আসতে দেখি লুকিয়ে লুকিয়ে বাড়ি থেকে বেরিয়ে জঙ্গলের মধ্যে ঢুকে পড়ে। আমি আজ তার পিছু নেওয়ার জন্যই বসেছিলাম। সে জানতে পারেনি যে আমি রাতের বেলা জেগেছিলাম। সে যখন ঘন জঙ্গলের মধ্যে ঢুকে পড়ে তখন আমিও তার পেছনে যাই। জানি না আয়েশা কি করে বুঝতে পেরেছিল আমি তার পেছন করছি। তাই সে পেছন দিকে ঘুরে আমার দিকে তাকিয়ে বলে, তুমি আমার পেছন করছো কেন? তখন আমি তাকে বলেছিলাম, আয়েশা তুমি এই ঘন জঙ্গলের মধ্যে কোথায় যাচ্ছ? আয়েশা তখন বলেছিল, সূর্য ওঠার আগে আমি বাথরুম করার জন্য যাচ্ছিলাম। আগেকার যুগে মানুষের ঘরে তখন বাথরুম বলে কিছুই ছিল না। সবাই তখন জঙ্গলের মধ্যে বাথরুম করতে যেত। আয়েশা তখন আমাকে দাদা বলে ডাকতো। তার কথা শুনে আমার মনে একটু শান্তি আসে। তারপর সে ঘরে চলে যায় এবং আমি ওই কুটিরের ভিতরে চলে যাই। তারপর একদিন রাতের বেলা দেখি আয়েশা একই টাইমে ওই জঙ্গলের ভিতর ঢুকে যায়। সে আমাকে আগের দিন বলেছিল বাথরুম করার জন্য সে জঙ্গলে যায়, কিন্তু বাথরুম করতে গেলে তো হাতে বালতি বা বদনা কিছু একটা থাকবে। তখন মানুষ জঙ্গলে বালতি বা বদনা নিয়েই বাথরুম করতো। এই জিনিসটা আমি যখন লক্ষ্য করি তখন আমার খুব অদ্ভুত লেগেছিল। সে খালি হাতে বাথরুম করতে যাচ্ছে, এটা আবার কেমন কথা? এইভাবে আমি যখন তার পরের দিন আবার তাকে জঙ্গলের মধ্যে যেতে দেখি, তখন আর সহ্য করতে না পেরে আমি লুকিয়ে তার পিছন করতে লাগি এবং জঙ্গলের অনেকটা ভিতরে গিয়ে যা দেখি আমার তো পায়ের তলা থেকে মাটি সরে যায়। দেখি আয়েশা একটা ছেলের সঙ্গে হাত ধরে গল্প করছে।
আমি চুপচাপ সেখান থেকে বেরিয়ে চাচির ঘরে গিয়ে চাচিকে ঘুম থেকে উঠিয়ে নিয়ে আসি। চাচি তখন আমাকে বলে, এত রাতে কি হয়েছে? আমি চাচিকে বলি, তোমার ঘরে আয়েশা নেই, তুমি এটা খেয়াল করেছো চাচি? ঘুমের ঘরে জিনিসটা লক্ষ্য করিনি, আবার সে ঘরের ভিতর ঢুকে আয়েশাকে খুঁজে পাইনি। আমি তখন চাচিকে বলি, আয়েশা কোথায় আছে সেটা আমি জানি, চলো তোমাকে দেখাচ্ছি। তখন আমি চাচিকে চুপচাপ জঙ্গলের ভিতরে নিয়ে যাই এবং চাচি আয়েশাকে আর ওই ছেলেটিকে একসঙ্গে দেখে রাগে জোরে চিৎকার করে ওঠে। চাচির চিৎকারের আওয়াজ শুনে ছেলেটা ওই জঙ্গলের ভিতরে উধাও হয়ে যায়। আমি তার পেছন করি ও তাকে ধরতে পারিনি, সেজন্য জঙ্গলের ভিতরে কোথায় উধাও হয়ে গেছিল আমি তো নিজেই বুঝতে পারিনি। চাচি তখন আয়েশার চুলের মুঠি ধরে বাড়িতে নিয়ে আসে আর বলে, আমার মুখ কালো করার জন্য এখন থেকেই পথে নেমে পড়েছিস? আজকের পর থেকে ঘর থেকে তুই বাইরে বেরোবি না। চাচি যখন আয়েশাকে মারধর করছিল তখন আমি বারণ করেছিলাম আয়েশাকে যাতে মারধর না করে, এই বয়সে মানুষের ভুলভ্রান্তি হয়ে যেতে পারে, ওটা কোনো বড় কথা না। চাচিকে আমি এই কথাগুলো বুঝিয়ে বলেছিলাম। তার পরের দিন চাচি সকালে উঠে আমাকে বলে আয়েশাকে নাকি চাচিকে বলেছে চাচি যদি আয়েশাকে ঘরের মধ্যে বন্দি করে রাখার চেষ্টা করে বা অন্য কোনো ছেলের সঙ্গে বিয়ে দেওয়ার চেষ্টা করে তাহলে সে কিন্তু পালিয়ে যাবে। এই কথা শোনার পরে চাচি আমার কাছে কাঁদতে কাঁদতে বলে, আমি এবার কি করব? আমি চাচিকে বুঝিয়ে বলি, ও কিছু করবে না, আপনি একদম চিন্তা করবেন না, আমি আছি তো। আমি যেহেতু বাবার কাছে থাকতাম না, বড় হওয়ার পর যখন আমি চাচির বাড়ির কাছে আখ চাষ শুরু করি তখন থেকে আমি চাচির কাছেই থাকতাম। আখ চাষ করে আমার বেশ টাকাও হতো। এভাবেই আরও কয়েক বছর কেটে যায়। আমি তখন মন থেকে আয়েশাকে ভালোবাসতে থাকি। ওদিকে আমার বাবা আর মা আমার বিয়ে দেওয়ার জন্য ভালো মেয়ে খোঁজাখুঁজি শুরু করে দেয়, কিন্তু আমি একটাও মেয়ে পছন্দ করিনি, কারণ আমার মনে তো আয়েশা ছিল। তখন আমার বড় দাদার বিয়ে হয়ে গেছিল। আমার থেকে সে আর একটা বড় দাদা ছিল, মানে মেজদা, সে কিনা বিয়ে করবে না। তার যে কী সমস্যা, কোনো মতে বিয়ে করবে না, সে বিয়ে করার জন্য রাজি হয় না। তাই বাবা মা ভেবেছিল মেজদা যখন বিয়ে করবে না তাহলে আমার বিয়েটা তারা অন্ততপক্ষে দিয়ে দেবে। আমার বাবা যখন মেয়ে দেখা শুরু করে আমি কিন্তু তখনও তাদের বলিনি যে আমি আয়েশাকে পছন্দ করি, কারণ আমি চাচির দিক থেকে কনফার্ম হতে চেয়েছিলাম যে উনি আমারও আয়েশার বিয়ের ব্যাপারে রাজি আছেন কি না। আয়েশাও তখন বড় হয়ে উঠেছিল। একদিন আমি চাচিকে বলি, চাচি আপনার সঙ্গে কিছু কথা আছে। চাচি তখন বলে, হ্যাঁ বলো বাবা। আমি তখন বলি, চাচি আমি আয়েশাকে পছন্দ করি, আমি তাকে বিয়ে করতে চাই, আপনি কি এই বিয়ের জন্য একমত আছেন? চাচি তখন অনেক খুশি হয়ে আমার হাত ধরে বলে, বাবা তুমি যদি আমার মেয়েকে বিয়ে করো এর থেকে বড় উপকার আমার জন্য আর কিচ্ছু হবে না, কারণ তুমি তো আমার চোখের সামনে বড় হয়েছো। তোমার মতো ছেলেকে যদি আমি জামাই রূপে পেয়ে যাই তাহলে আমি ধন্য হয়ে যাব। আমার মুখ থেকে প্রস্তাব শুনে চাচি অনেক খুশি হয়েছিল, কিন্তু ওই সময় আয়েশা লুকিয়ে দরজার সামনে দাঁড়িয়ে আমারও চাচির কথাগুলো শুনেছিল। সেদিন দুপুরবেলা আমি খাওয়া দাওয়া করে চাচির কাছ থেকে বেরিয়ে বাবার কাছে চলে গিয়েছিলাম, কারণ আমি জানতাম বাবা এই বিয়েতে খুব সহজে রাজি হতে চাইবে না। সেদিন বাড়ি গিয়ে বাবা ও মাকে বুঝিয়ে বলেছিলাম আমি আয়েশাকে বিয়ে করতে চাই। বাবা কথা শুনে রেগে দাঁড়ায় আর বলে যে মেয়ের আসল বাবার কোনো পরিচয় নেই, এরকম মেয়ের সঙ্গে আমি তোর বিয়ে কোনো দিনই দিতে পারবো না, ওরকম মেয়েকে বাড়ির বউ করলে পাড়ার লোকে ছিছি করবে। আমি তখন বাবাকে বলেছিলাম, আর তুমি যে চাচির জায়গাটা ব্যবহার করছো, ওই জায়গাটা দখল করে রেখেছো, ওই জায়গাটা কি, ওটা কি তুমি ঠিক করেছো? বাবা আমি যদি চাচির মেয়েকে বিয়ে করি তাহলে তো আমি বাড়ির জামাই হয়ে যাব, ওই জায়গাটাও তোমার হয়ে যাবে, এতে তোমারও লাভ আছে, আর চাচিও তার মেয়ে সাহারা পাবে। তাছাড়া আমি যদি আয়েশাকে বিয়ে না করি, কোনো ছেলে যদি বিয়ে করে তাহলে সে তো এই জায়গাটার মালিক হয়ে যাবে, তখন তুমি কি করবে বাবা? আমি অনেক কষ্ট করে বাবাকে এই কথাগুলো বুঝিয়ে বলেছিলাম। মাও আমার হয়ে বাবাকে বোঝানোর চেষ্টা করেছিল। বাবা তখন আমার কথায় রাজি হয়েছিল। সেদিন সন্ধ্যাবেলায় মহরমের নামাজ পড়ার পরে হঠাৎ করে দেখি আয়েশা আমার সামনে এসে দাঁড়িয়েছে। এক মুহূর্তের জন্য আমি তাকে দেখে ভয় পেয়ে গিয়েছিলাম, কারণ সে অত দূর থেকে সন্ধ্যাবেলায় আমার বাড়িতে এসেছিল। তখন আমি তাকে জিজ্ঞেস করি, তুমি সন্ধ্যাবেলায় এখানে কি করছো? আয়েশা তখন আমাকে বলে, তুমি একটু বাইরে এসো, তোমার সঙ্গে খুব জরুরি কথা আছে। আমি তার সঙ্গে বাইরে বেরিয়ে আসি এবং বলি, হ্যাঁ বলো কি কথা আছে? আয়েশা তখন বলে, আমি তোমার সঙ্গে বিয়ে করতে পারবো না, আমি অন্য ছেলেকে ভালোবাসি।
আয়েশার মুখ থেকে এই কথাগুলো শুনে আমার ভীষণ কষ্ট হয়েছিল। এই 2-3 বছর আগে যখন আয়েশা একটা ছেলের সঙ্গে ধরা পড়েছিল, ওই সময় আমি ছেলেটার খোঁজ খবর বের করেছিলাম এবং জানা গিয়েছিল এই ছেলেটা নাকি হিন্দু পাড়ার একটা ছেলে। ছেলেটি হিন্দু, ছেলেটির নাম ছিল নিখিল। আমি তখন আয়েশাকে বলি, তাহলে তোমার কি ওই এখনও নিখিলের সঙ্গে সম্পর্ক আছে? তুমি হিন্দু ছেলেটাকে এখনও ভালোবাসো? আশা, তোমার কি এটা করা ঠিক হচ্ছে? তুমি নিজে মুসলিম হয়ে একটা অন্য ধর্মের ছেলের সঙ্গে সম্পর্ক করতে চাও। আমার মতো কি নেই যে তুমি হিন্দু ছেলেটাকে পছন্দ করেছো? আয়েশা তখন বলে, আমি তোমার সঙ্গে সুখী থাকতে পারবো না। আমি ওই হিন্দু ছেলের সঙ্গে সুখে থাকতে পারবো, তাই আমি তোমার সঙ্গে বিয়ে করতে পারবো না। এই কথা শুনে আমি তো অনেক কষ্টে ছিলাম এবং আয়েশা সেখান থেকে চলে যায়। আমার ওই মুহূর্তে আর কিছুই বলার ছিল না এবং আমার কিছুই ভালো লাগছিল না। পরের দিন সকালবেলায় চাচির বাড়ি গিয়ে আমি চাচিকে সব কথা বলে দিই। চাচি তখন কপালে হাত দিয়ে মাটিতে বসে পড়ে আর বলে, আমার কপাল খুবই খারাপ, এবার আমি কি করব? চাচি তখন আমাকে একটা বুদ্ধি দিয়েছিল আর বলেছিল আমি যাতে আয়েশাকে বাড়ি থেকে তুলে নিয়ে অন্য জায়গায় নিয়ে যাই এবং সেখানে যাতে আমি তার সঙ্গে সংসার করতে লাগি। আমি তখন চাচিকে বলেছিলাম, জোর করে কারোর সঙ্গে সংসার করা যায় না, কারণ আয়েশা তো আমাকে পছন্দই করে না। তাই এরকম জোর করে আয়েশাকে তুলে নিয়ে গিয়ে তাকে আমি বিয়ে করতে পারবো না। চাচিকে আমি একথা পরিষ্কারভাবে বলে দিয়েছিলাম। সেদিন রাগে আমি আগগুলোকে তুলে অনেক কম দামে বাজারে বিক্রি করে দিয়েছিলাম, কারণ ওখানে থাকার আমার আর কোনো মানেই ছিল না। আয়েশা যখন জানতে পেরেছিল আমি অনেক কম দামে আগগুলোকে বাজারে বিক্রি করে দিয়েছি, তখন আয়েশা আমাকে জিজ্ঞেস করেছিল আমার কি হয়েছে, কেন আমি ওই আগগুলোকে এত তাড়াতাড়ি তুলে কম দামে বাজারে বিক্রি করেছি। আমি তখন আয়েশাকে বলেছিলাম, আমার কি হয়েছে সেটা তুমি খুব ভালো করেই জানো। আমি তোমাকে অনেক ভালোবাসতাম, কিন্তু তুমি তো আমাকে পছন্দই করো না। তাই এখানে থেকে আমার আর কোনো লাভ নেই। আমি বাবার কাছে চলে যাব, ওখানে কোনো ছোটোখাটো কাজ করব। আয়েশা সেদিন আমাকে একটা কথা বলেছিল। সে বলেছিল, তুমি অনেক ভালো ছেলে, আমি জেনে শুনে তোমার জীবনটাকে নষ্ট করতে পারবো না। এই কথাটার মানে যে কী ছিল আমি তো সেই সময় বুঝতেই পারিনি। তারপরে সেখান থেকে চলে যায়। তারপরে আমি চাচির বাড়ি আর যাইনি এবং সেখানকার জায়গাতে আমি আখ চাষ বন্ধ করে দিয়েছিলাম। আমি বাবার কাছে এসে বাবার কাজে ব্যস্ত ছিলাম, কারণ আমি জানতাম যে আমাকে ভালোবাসে না, অন্য ছেলেকে ভালোবাসে। তাকে জোর করে বিয়ে করে কোনো লাভ নেই। এরকমভাবে বেশ কিছুদিন চলার পরে একদিন খবর পাই আয়েশা নাকি ওই হিন্দু ছেলে নিখিলের সঙ্গে পালিয়েছে। ওদের পালিয়ে যাওয়ার পরে আমরা তাদের অনেক খোঁজার চেষ্টা করেছিলাম, কিন্তু তাদের পাইনি এবং এতে আমার অবাক হওয়ার কিচ্ছু ছিল না, কারণ আমি ঘটনাটা আগে থেকেই জানতাম। আমি এটাও জানতাম আশা একদিন না একদিন ওই ছেলেটির সঙ্গে পালিয়ে যাবেই, কারণ ওই হিন্দু ছেলের সঙ্গে চাচি কোনো দিনও তার বিয়ে দিত না। আয়েশার পালিয়ে যাওয়ার পরে চাচি বাবার সঙ্গে দেখা করতে এসেছিল এবং বাবাকে বলেছিল, এবার আমি কি করব? আমি তো এবার সম্পূর্ণভাবে একা হয়ে গেছি। আমি যেহেতু ওই বাড়িতে একা আছি, তাই বিভিন্ন রকমের লোক এসে আমাকে বিরক্ত করে। ওখানে আমার একা থাকতে ভয় লাগছে। মা তখন বলেছিল, তুমি তোমার এখানকার জায়গাতে ছোট্ট বাড়ি করে নাও, এই গ্রামে তোমার জায়গা আছে, তাই তুমি ওখান থেকে ফিরে এসো। কিন্তু আমার বাবা একবারও চাচিকে এই গ্রামে ডাকেনি, কারণ চাচিকে যখন ওই গ্রাম থেকে তাড়িয়েছিল ঘটনাটা হতে অনেক বছর হয়ে গিয়েছিল। চাচি গ্রামে ফিরে আসলেও গ্রামের লোকের কোনো কিছুই যায় আসতো না, কিন্তু আমার বাবা আমার মায়ের কথা শুনে প্রচণ্ড রেগে গিয়েছিল, কারণ বাবা কখনোই চায়নি আবার চাচি গ্রামে ফিরে আসুক। কারণ বাবা জানতো এই গ্রামে ফিরে আসলে চাচি নিজের জায়গাটা আবার ফিরিয়ে নেবে। মায়ের কথা শুনেই চাচি গ্রামে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছিল এবং ওই জায়গাতেই বাবার লাগানো গাছ কেটে একটা ছোট্ট বাড়ি করে নিয়েছিল চাচি। ওদিকে আমার বাবার সঙ্গে মায়ের তুমুল ঝগড়া চলতে থাকে। যেহেতু আমার মা চাচিকে এই গ্রামে আবার ডেকেছিল, চাচি আবার এই গ্রামে ফিরে আসে এবং আমাদের বাড়ির পাশে একটা ছোট্ট মাটির ঘর থাকতে শুরু করে। চাচি যখন এখানে ছিল তখনও আমি চাচির সাহায্য করতাম। ওদিকে আয়েশার পালিয়ে যাওয়ার পরে আমার মা বাবা বলেছিল, এবার তো বিয়ে করে নে, ওই মেয়ে তো অন্য ছেলের সঙ্গে মুখ কালো করে পালিয়ে গেছে। কিন্তু তখনও আয়েশাকে আমি মনে মনে ভালোবাসতাম, তাই আমি অন্য কোনো মেয়েকে বিয়ে করিনি। এরকমভাবে কিছুদিন চলার পরে একদিন চাচিকে কেউ একজন খবর দেয় যে আয়েশা নাকি ওই ছেলের সঙ্গে ফাঁকা বাড়িতে থাকছে। খবর পেয়ে গ্রামের কিছু লোককে নিয়ে নিখিলকে মেরে তার বাবার সঙ্গে পাঠিয়ে দিয়েছিলাম এবং চাচি আয়েশাকে নিয়ে আমাদের গ্রামে চলে আসে। তারপরে জানা যায় নিখিল নাকি হিন্দু পাড়াতেও নেই
সে ছেলেটা কোথায় উধাও হয়ে গেছিল, সেটার খবর কেউ পায়নি। এদিকে আয়েশা চলে আসার পরে চাচি একদিন আমার কাছে এসে বলেছিল, বাবা তোমার সঙ্গে একটা কথা ছিল, তুমি কি এখনও আয়েশাকে ভালোবাসো? তুমি কি আয়েশাকে বিয়ে করবে? এটা জানার পরেও যে হিন্দু ছেলের সঙ্গে থেকে এসেছে, আমার মনে তখনও আশাই ছিল। আমার ওতে কোনো যায় আসতো না যে কোনো ছেলের সঙ্গে কতদিন থেকে এসেছে। আমি তো তাকে মন থেকে ভালোবেসেছিলাম। আমি বিয়ের জন্য রাজি হলেও আমার বাবা মা রাজি ছিল না, কিন্তু আমি বাবাকে শেষ কথা বলে দিয়েছিলাম, বিয়ে করলে আশাকেই করব। এরপর আবার যখন আয়েশা জানতে পারে আমি তাকে এখনও বিয়ে করার জন্য রাজি আছি, তখন সে আমার বাড়ি এসে আমার সঙ্গে তুমুল ঝগড়া করে আর বলে, তুমি কি বুঝতে পারো না একটা কথা? আমি তোমাকে বিয়ে করতে পারবো না, আমাকে বিয়ে করলে তোমার জীবন নষ্ট হয়ে যাবে। সে অনেক কথা শুনিয়ে চলে যায়। সেদিক থেকে আমি তাকে সন্ধ্যাবেলায় পুকুর পাড়ে ডেকেছিলাম এবং শান্তভাবে জিজ্ঞেস করেছিলাম কেন সে আমাকে বিয়ে করতে চাইছে না। সে বারবার একটাই কথা বলেছিল, আমি তাকে বিয়ে করলে আমার জীবনটা নাকি নষ্ট হয়ে যাবে। আয়েশা বারবার একটাই কথা বলেছিল, তাকে বিয়ে করলে আমি নাকি কোনো দিনই সুখী থাকতে পারবো না। আমি তখন আয়েশাকে বলেছিলাম, তোমাকে বিয়ে করে যদি সুখী হতে না পারি, নাইবা সুখী হলাম, কিন্তু আমি তোমাকে বিয়ে করতে চাই। এবার আমি কোমরে গামছা বেঁধে নেমে পড়েছিলাম যে আর যাই হোক না কেন, বিয়ে তো আমি আয়েশাকেই করব। আয়েশাকে অনেক বোঝানোর পরেও আমাকে বিয়ে করতে রাজি হয়নি সে। তারপর বিয়ের দিন আয়েশার সঙ্গে জোর জবরদস্তি বিয়েটা করে ফেলি। চাচি আয়েশাকে জোর করে আমার সঙ্গে বিয়ে দেয়। বিয়ের পরে ভেবেছিলাম এবার সব কিছু ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। বিয়ে করার পরে আমি অনেক খুশি ছিলাম। বিয়ের দিন আয়েশাকে দেখতে ভীষণ সুন্দর লাগছিল, সে এমনিতেই ভীষণ সুন্দর ছিল। তারপর বিয়ের দিন বাসর রাতে আমি তার কাছে যাই এবং তার গায়ে স্পর্শ করা মাত্রই বলে, ভুল করেও আমাকে স্পর্শ করবে না। সম্পর্ক করা তো অনেক দূরের কথা। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম কেন? সে তখন উত্তর দিয়েছিল, উত্তরটা শুনে তো আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে গিয়েছিল। সে বলে, আমি তার সঙ্গে সম্পর্ক করলে হয় আমি পাগল হয়ে যাব, আর না হয় আমি মারা যাব। আর অনেক রেগে বলে, তোমাকে বলিনি আমাকে বিয়ে করো না, আমাকে বিয়ে করলে তুমি সুখী থাকতে পারবে না। অনেকবার বলেছি। আমি তখন ভেবেছিলাম নিখিলের প্রেমে আয়েশা হয়তো এখনও পাগল হয়েছে, তাই সে আমাকে তার সঙ্গে সম্পর্ক করতে বারণ করছে। ভেবেছিলাম পরের দিন সব কিছু ঠিক হয়ে যাবে। পরের দিন আবার তাকে ছোঁয়া মাত্রই সে উঠে বসে। কোনো মতে তার কাছে যেতে পারিনি, কোনো মতে আমি তার সঙ্গে সম্পর্ক করতে পারিনি। ভেবেছিলাম মানুষ যখন গভীর ঘুমে থাকে তখন তাকে স্পর্শ করলে সে বুঝতে পারে না, কিন্তু আয়েশাকে গভীর ঘুমের মধ্যেও সামান্য স্পর্শ করা মাত্রই সে তো আগের মতোই করে বিছানায় উঠে বসলো। আমি তখন মনে মনে ভাবতাম, কি অদ্ভুত কাণ্ড রে বাবা, কিসের জন্য আয়েশা এরকম করছে। এভাবে প্রায় 10 দিন হয়ে যাওয়ার পরেও সে যখন আমাকে তার কাছে আসতে দেয়নি, আমি চাচিকে সব কথাগুলো বলেছিলাম। চাচি তখন বলেছিল, এই কথাগুলো তুমি আমাকে আগে কেন বলনি বাবা, আমি দেখছি কি করা যায়। তাই চাচির কথা অনুযায়ী আয়েশাকে অনেক বড় বড় মৌলবি মৌলনা, অনেক তাবিজ কবিরাজি জড়িবুটি অনেক কিছুই করেছিলাম, কিন্তু কোনো কিছুতেই কোনো কাজ হয়নি। যখনই আমি তার কাছে যেতাম তখন সে একটাই কথা বলতো, তার সঙ্গে সম্পর্ক করতে গেলে হয় আমি মারা যাব, না হয় আমি পাগল হয়ে যাব। তখন আমি ভেবেই নিয়েছিলাম, শারীরিক সম্পর্ক নাই বা করলাম, তাকে বিয়ে তো করেছি, এই বলে আমি নিজের মনকে সান্ত্বনা দিতাম। আমি তো তার সঙ্গে সম্পর্ক করার জন্য বিয়ে করিনি, তাকে ভালোবেসেছিলাম, তাই তাকে বিয়ে করতে চেয়েছিলাম। তাকে অনেক বোঝানোর চেষ্টা করেছিলাম যে আমাদের বাচ্চা হলে সংসারটা বড় হবে। তখন সে বলেছিল ওর পেটে নাকি যে বাচ্চাটা হবে তার বাবা নাকি অন্য কেউ হবে। আমি তাকে কোনো দিনই তার বাচ্চার বাবা হতে পারবো না। এই ধরনের উদ্ভট কথা বলতে আয়েশাকে যেগুলোর কথার মানে আমি কিছুই বুঝতে পারতাম না। এভাবে প্রায় 1 বছর হয়ে যায়, কিন্তু আয়েশার সঙ্গে আমার কোনো সম্পর্কই হয়নি। এই কথাটা বাড়িতে কেউ জানতো না, শুধু চাচি আমাদের দুজনের সত্যি কথা জানতো। একদিন আমি মাঠে চাষ করছিলাম, ঠিক তখনই আমার দাদার ছেলে আমাকে এসে বলে, বাড়িতে তোমাকে সবাই ডাকছে, খুব জরুরি কথা আছে, তাড়াতাড়ি চলো। আমার ভাইপোর কথা শুনে আমি তাড়াতাড়ি বাড়ি ছুটে যাই। বাড়ি ঢোকা মাত্রই মা বলে, তাড়াতাড়ি বাজার থেকে মিষ্টি নিয়ে আয়। আমি তখন মাকে জিজ্ঞেস করি, হঠাৎ করে মিষ্টি কিসের জন্য? মা তখন বলে, তুই বাবা হতে চলেছিস। মায়ের এই কথাটা শুনে আমার তো পুরো মাথা ঘুরে ওঠে। এটা কি করে সম্ভব হতে পারে? আমার সঙ্গে আয়েশার তো কোনো সম্পর্কই হয়নি, তাহলে আয়েশা মা কি করে হতে পারে? আমি তখন মাকে বলি, এটা কি করে সম্ভব?
মা তখন বলে, এটা কি করে সম্ভব? মানে বিয়ের পর তো প্রত্যেকটা মেয়েই মা হয়। যেহেতু এগুলো কিছুই জানতো না মা, তাই মাকে আমি বেশি কিছু বলিনি। বাজার থেকে মিষ্টি আনার পরে আমি আয়েশাকে ঘরের মধ্যে দরজা বন্ধ করে জিজ্ঞেস করি, এসব কি? তুমি প্রেগনেন্ট কি করে হয়েছো? তোমার সঙ্গে আমার কোনো সম্পর্কই হয়নি। তাহলে এই বাচ্চাটার বাবাকে? আয়েশা তখন আমার দিকে তাকিয়ে বলে, এই বাচ্চার বাবা তুমি। আমি তখন আয়েশাকে বলি, না, আমি এই বাচ্চার বাবা হতে পারি না। আমি খুব ভালো করে জানি তোমার সঙ্গে আমার কিচ্ছু হয়নি। তুমি নিশ্চয়ই নিখিলের সঙ্গে এখনও সম্পর্ক রেখেছো। এটা নিশ্চয়ই নিখিলের বাচ্চা, কারণ আমার বাচ্চা হতে পারে না। আমার কথা শুনে আয়েশাকে অনেক বেশি রেগে আমার দিকে এগিয়ে আসে এবং আমার গলা টিপে ধরে আর বলে, এই বাচ্চাটা তোর। এই বাচ্চার বাবা তুই, স্বীকার কর। এই বাচ্চার বাবা তুই। যা কিছু হয়েছে তোর জন্যই হয়েছে। তোকে বলেছিলাম আমাকে বিয়ে করিস না। আমি সেদিন প্রথম আয়েশাকে এত ভয়ানক চেহারা দেখেছিলাম। তার চোখগুলো অনেক বড় বড় হয়ে গিয়েছিল, গাল দুইটা ফুলে গিয়েছিল, তার মুখটা কিছুটা সাপের মতোই লাগছিল এবং গলার আওয়াজ সম্পূর্ণ আলাদা হয়ে গেছিল এবং গম্ভীরভাবে সে ভেতরে ভেতরে গুমড়োচ্ছিল। ওই বিকট চেহারা মনে পড়লে আজও আমার শরীর কেঁপে ওঠে। তখন আয়েশার ওরকম ভয়ঙ্কর চেহারা দেখে আমি তাকে শান্ত করি আর বলি, বাচ্চাটা আমারই, তুমি যেটা বলছো সেটাই ঠিক। তারপর সে শান্ত হয়। আমি জানতাম না আয়েশা কী ছিল। এই জিনিসগুলো যখন আমি বুঝতে পারি তখন অনেক দেরি হয়ে যায়। এইভাবেই যেমন তেমন করে 9 মাস কাটে। তারপর একদিন হঠাৎ করে আয়েশা পেট নিয়ে গড়াগড়ি দেয়। সেদিন তার অনেক পেটে ব্যথা উঠে যায় এবং সে একটা বাচ্চাকে জন্ম দেয়। ওই বাচ্চাকে দেখার পরে আমার মুখ থেকে কোনো আওয়াজ বের হয়নি। ওই বাচ্চাটাকে যে দেখেছিল সেই ভয় পেয়ে গেছিল, কারণ বাচ্চাটা অর্ধেক সাপ ও অর্ধেক মানুষ রূপে ছিল। বাচ্চাটার পুরো শরীরে সাপের আকৃতি ছিল এবং চেহারাটা মানুষের রূপে ছিল। বাচ্চাটা মৃত জন্মেছিল। বাচ্চাটা হওয়ার পরে আমাদের বাড়ির লোকও ও পাড়ার 2-1টা লোক ছাড়া অন্য কেউ বাচ্চাটাকে দেখতে পায়নি, কারণ বাচ্চাটা দেখার মতো পরিস্থিতি ছিল না। তাই তাড়াতাড়ি তাকে কবর দিয়ে দেওয়া হয়। যখন দেখি বাচ্চাটা মৃত জন্মেছিল তখন থেকে আয়েশার অবস্থা খুব খারাপ হয়ে যায়। বাচ্চাটার শোকে পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা হয়। ওই সময় বাচ্চাটা হওয়ার পরে আমি তখন পাড়ার লোকেদের সত্যি কথা বলে দিয়েছিলাম যে এই বাচ্চাটা আমার নয়। বাচ্চাটা হওয়ার পর থেকে আয়েশা কখনো অর্ধেক রাতে তার বাচ্চার কবরস্থানে গিয়ে নামাজ পড়তো, কখনো বা অর্ধেক রাতে সাদা শাড়ি পরে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতো। আমাদের পাড়ার বেশ কয়েকটা লোক তো তাকে অর্ধেক রাতে দেখে অজ্ঞান হয়ে গিয়েছিল। ওই ঘটনাটা হওয়ার পর থেকে তাকে অনেক কবিরাজ, অনেক তান্ত্রিক দেখিয়েছিলাম, কিন্তু কোনো কিছুতেই কোনো কাজ হয়নি। তার পাশে ঘুমাতেও আমার তখন ভয় লাগতো। তারপর একদিন হঠাৎ করে রাতের বেলা সে বিয়ের দিনের কাপড়টা পরে সুন্দরভাবে সেজেগুজে বসে থাকে এবং আমাকে ঘুম থেকে উঠিয়ে বলে, আলি ওঠো, আজ তোমাকে আমি কিছু জিনিস দেব। তাকে ওরকম সেজেগুজে দেখে আমি বলেছিলাম, তোমাকে খুব সুন্দর লাগছে দেখতে, কি দেবে? তুমি আমাকে আর যা দেবে আমি তাই নিব। সে তখন বলে, আমি তোমাকে 1 কেজি সোনা দিব যদি তুমি অন্য মেয়েকে বিয়ে করার জন্য রাজি হও। তখন তাকে ঠাট্টা করে আমি বলে দিয়েছিলাম, আচ্ছা ঠিক আছে, আমি বিয়ে করব, আমাকে 1 কেজি সোনা দিলে। কারণ আমি জানতাম 1 কেজি সোনা তো অনেক দূরের কথা, তার কাছে 1 ভরি সোনাও ছিল না, কারণ তখনকার যুগে মানুষের কাছে অত সোনা গয়না থাকতো না। 1 কেজি সোনা মানে বিশাল ব্যাপার। আমি যখন তার কথায় রাজি হয়ে যাই, সে তখন নিজের শাড়ির আঁচল থেকে 1 কেজি সোনা বের করে দেয়। সেটা আনুমানিক 1 কেজির থেকেও বেশি ছিল। অতগুলো সোনা দেখে আমার তো চোখ ফেটে যাওয়ার মতো অবস্থা হয়, কারণ এত সুন্দর সোনার গয়না যে বলার মতো না। অত সুন্দর সোনার গয়না তখনকার যুগে পাওয়া মুশকিল। সে তখন আমাকে বলে, এই নাও, তোমাকে দিলাম, 1 কেজি সোনার থেকেও এটা বেশি আছে। এবার তুমি গত 2 দিনের মধ্যেই বিয়ে করো। ওই ঘটনার পরে আমার মনে বিশ্বাস হয়ে যায় যে এটি কোনো সাধারণ মেয়ে নয়। আর আমার দ্বিতীয় বিয়ের কথা এর আগেও আয়েশা বলতো যে তুমি আমার সঙ্গে বেকার নিজের জীবনটাকে নষ্ট করছো, তুমি দ্বিতীয় বিয়ে করে নাও। কিন্তু আমি আয়েশার একটা কথা শুনিনি। সে প্রায় প্রত্যেক দিনই আমাকে দ্বিতীয় বিয়ে করার জন্য জোর করত। সেদিন আয়েশার রূপে অন্য কেউ ছিল, কারণ সেদিন যে কথাগুলো বলছিল সেটা সম্পূর্ণ একটা আলাদা গলার আওয়াজ ছিল এবং সে আমাকে বলেছিল, তুমি গত 2 দিনের মধ্যেই বিয়ে করো আর এই সোনার গয়নাগুলো তুমি নিয়ে নাও। গত 2 দিনের মধ্যে দ্বিতীয় বিয়ে না করলে তুমি নিজের জীবন হারাবে। সেদিন আয়েশার গলার আওয়াজ সম্পূর্ণ আলাদা শুনে আমার মনে বিশ্বাস হয়েছিল যে এটি কোনো সাধারণ মেয়ে নয়, এটি মানুষের রূপে কোনো সাপ বা জিন ছিল। সেদিন রাতের বেলা তার সঙ্গে থাকতে আমার ভীষণ ভয় লাগছিল। যেমন তেমন করে ভোরবেলা বাবা মাকে গিয়ে বলি, আমি আয়েশার সঙ্গে সুখে নেই, তাই আমি দ্বিতীয় বিয়ে করতে চাই। বাবা মা আমার কথা শুনে রাজি হয়ে যায়
এবং গত 2 দিনের মধ্যে আমি একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসি। সেদিন রাতে দ্বিতীয় বউয়ের সঙ্গে বাসর ঘরে ছিলাম এবং আয়েশা অন্য ঘরে ছিল। সকালবেলা উঠে যখন আমি তাড়াতাড়ি আয়েশার ঘরে যাই তখন দেখি আয়েশা ঘরে নেই। পুরো পাড়ায় তাকে খুঁজে পাওয়া যায়নি, আশেপাশে গ্রামেও তাকে খুঁজে পাওয়া যায়নি এবং নিখিলকেও কোথাও খুঁজে পাওয়া যায়নি। তারা দুজন যে কোথায় উধাও হয়ে গেছিল কেউ জানতো না। কিন্তু তার বিছানা নিচে সোনার পটলেরটি আমি পেয়েছিলাম। প্রায় 30 বছর পরে আমি স্বপ্নে দেখেছিলাম আয়েশা কামাখ্যা মন্দিরে নিখিলের সঙ্গে ছিল। আমি দ্বিতীয় বউয়ের সঙ্গে খুব ভালোভাবে জীবনযাপন করছি। আমার এখন অনেক বয়স হয়ে গেছে। এই কথাগুলো আমি আমার বউকে মাঝে মধ্যেই বলতাম এবং সোনা গয়নার কথা আমার বাবা মাকে অনেক পরে বলেছিলাম। ওই সোনা গয়নার জন্য আজ আমরা অনেক বড়লোক হয়ে গেছি। আমার 3টা ছেলে মেয়ে আছে আর তারা চাকরি করছে। ওই দিনগুলোর কথা মনে পড়লে আমার ভেতর কেঁপে ওঠে। গ্রামের লোকেরা বলতো আয়েশা নাকি মানুষ রূপে সাপ ছিল। তো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন প্লিজ। গল্পটি ভালো লাগলে একটা লাইক দেবেন আর পরবর্তী গল্পের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। আমাদের পাশে থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।